ট্রাম্পের শান্তি পরিকল্পনা, গাজায় শান্তি ফেরাতে আরবদের নতুন আশা। গাজায় শান্তি ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন পরিকল্পনা আরব দেশগুলোর মধ্যে অভূতপূর্ব সাড়া ফেলেছে। যদিও এই পরিকল্পনা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন, আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান এবং তুরস্ক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের এই সমর্থনকে অনেকেই বিস্ময়কর জয় হিসেবে দেখছেন। এই পরিকল্পনায় কি আছে? হোয়াইট হাউস থেকে প্রকাশিত ২০ দফা এই শান্তি প্রস্তাবে গাজায় যুদ্ধ বন্ধ, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তায় নিশ্চিত করার কথা বলা হয়েছে। ট্রাম্পের এই প্রস্তাবে গাজা পুনর্গঠনেরও প্রতিশ্রুতি রয়েছে, যা আরব দেশগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এতে পশ্চিম তীরের ইসরায়েলি অধিগ্রহণ ঠেকানোর কথাও বলা হয়েছে, যা ফিলিস্তিনিদের দীর্ঘদিনের দাবি। আরব বিশ্বের কেন এই সমর্থন? আরব পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে ট্রাম্পের নেতৃত্ব এবং তার শান্তি উদ্যোগের প্রশংসা করেছেন। তারা মনে করেন এই পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য একটি ন্যায্য দ্বিরাষ্ট্রীয় সমাধান তৈরি করতে পারে। দীর্ঘদিনের সংঘাতের মধ্যে এই পরিকল্পনা শান্তি ও আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি নতুন দিশা দেখাতে পারে বলে তারা মনে করেন। তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের মতো দেশগুলোও এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। নেতানিয়াহুর সতর্ক সমর্থন। ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে উপস্থিত হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনাকে সতর্কতার সঙ্গে সমর্থন করেছেন। তিনি বলেছেন, এই পরিকল্পনা গাজায় যুদ্ধ শেষ করার পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে। তার মতে, এই পরিকল্পনার মাধ্যমে হামাসের সামরিক ক্ষমতা ভেঙে দেওয়া হবে এবং গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না। নেতানিয়াহু আরও বলেন, যদি হামাস এই পরিকল্পনায় রাজি হয় তাহলে প্রথম ধাপে জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং পরে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে। তবে তিনি গাজার নিরাপত্তা এবং একটি বেসামরিক প্রশাসনের বিষয়েও জোর দিয়েছেন, যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হবে না। ফ্রান্স ও ইতালির সমর্থন। কেবল আরব বিশ্বই নয়, ইউরোপীয় দেশগুলোও এই পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলকে এই প্রস্তাবে দৃঢ়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, হামাসের কাছে সমস্ত জিম্মিকে অবিলম্বে মুক্তি দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্যদিকে ইতালি এই পরিকল্পনাকে গাজায় শত্রুতা বন্ধের একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে এবং জিম্মি মুক্তি ও মানবিক সহায়তার পথ খুলে দেওয়ার জন্য রোম এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সামনের পথ কতটা কঠিন? এই শান্তি পরিকল্পনা নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি। তবে প্রশ্ন থেকে যায়, এটি কি সত্যিই বাস্তবায়িত হবে? হামাস কি তাদের অস্ত্র ছাড়তে রাজি হবে? ইসরায়েল কি তাদের সামরিক দখলদারিত্ব থেকে পুরোপুরি সরে আসবে? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে ট্রাম্পের এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যে শান্তির নতুন ভোর নিয়ে আসবে, নাকি এটিও অতীতের ব্যর্থ শান্তি উদ্যোগের তালিকায় যুক্ত হবে। অস্ত্রের পথে বাঁধা, কূটনীতির মঞ্চে আগুন। স্পেন ও সৌদির কণ্ঠে নতুন ঝড়ে ফিলিস্তিনের বুকে আসবে তো ফাগুন। ইসরায়েলের পথে ছুটে চলা অস্ত্রবাহী জাহাজ থামালো স্পেন। বন্ধ হলো লেনদেন। আকাশে উঠতে চাওয়া যুদ্ধবাহী বিমান পেল না অনুমতি। গাজার রক্তে ভিজে থাকা ভূমি, গণহত্যার আধার ঘিরে এই সিদ্ধান্ত যেন আলো ছড়ায় অন্য দিগন্তে ফিরিয়ে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল পাইস জানিয়েছে, কাডিজের রোটা ঘাঁটি আর সেভিয়ার মোরন দে লা ফ্রন্টেরা ঘাঁটি দিয়ে আর যাবে না কোনো মার্কিন জাহাজ বা বিমান, যদি তাদের মাল ভর্তি থাকে ইসরায়েলের জন্য অস্ত্র গোলাবারুদ। এই সিদ্ধান্ত শুধু সরাসরি নয়, ঘুরপথেও জাহাজকেও করবে প্রভাবিত। সূত্র জানায়, স্পেন সাধারণত মার্কিন মালামাল তল্লাশি করে না, কিন্তু তথ্য গোপন করলে মিত্রতার আস্থা ভেঙে পড়বে। ঘন হয়ে আসছে এই আশঙ্কা। গাজার আগুনে যখন পৃথিবী নীরব, মাদ্রিদ তখন বলছে দৃঢ় ভাষায়, আর না। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বারবার করেছেন সমালোচনা। কবে বন্ধ হবে ইসরায়েলি হামলা? ইউরোপের বুক থেকেই উঠল এক ভিন্ন সুর। অস্ত্র নয়, মানবতাই সবার আগে, অন্ধকার হবে দূর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে নিহত এখন ৬৬,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ১,৬০,০০০-এর বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অগণিত স্বপ্ন, অগণিত জীবন। জাতিসংঘ ও মানবিক সংস্থাকে এড়িয়ে
ইসরায়েল যখন আলাদা ত্রাণ বিতরণ শুরু করে মার্কিন সমর্থনে, তখন দুর্ভিক্ষ যেন আরও গভীর হয়। খাদ্য সংগ্রহে আসা সাধারণ ফিলিস্তিনিদের ওপর গুলি ছুটতে থাকে সেনারা। ক্ষুধা, রক্ত আর ভয়, এই হলো গাজার প্রতিদিনের চিত্রটা। ঠিক এই সময়ে রিয়াদের কূটনৈতিক প্রাসাদে শোনা গেল আরেকটি কণ্ঠ। সৌদি যুবরাজ প্রিন্স তুর্কি আল ফয়সাল, তিনি যেন উত্তাল। আল ফয়সাল বললেন, যুক্তরাষ্ট্র দ্বিমুখী নীতি চালাচ্ছে। কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা হলো বিশ্বাসঘাতকতা। উপসাগরীয় দেশগুলো এখন ভাবছে, কোথায় আমাদের নিরাপত্তার ভরসা? তিনি সতর্ক করলেন, এখনই আমাদের কৌশল পাল্টাতে হবে। প্রিন্স তুর্কি বলেন, আমেরিকা আজ ইসরায়েলের একনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে। ফিলিস্তিনের দখলদারিত্ব ও গণহত্যার ক্ষেত্রে তাদের দ্বিমুখী অবস্থান শুধু আরব নয়, গোটা বিশ্ব দেখছে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিলেন, শান্তির দূত হতে চাইলে পুরনো ভুলগুলো সংশোধন করতে হবে। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ধারায় সৌদি আরব ও ফ্রান্সও এগিয়ে এসেছে। প্রিন্স তুর্কি বললেন, অনেকেই সমালোচনা করছে, কিন্তু প্রকৃত সত্য হলো দখলদারিত্বই প্রতিরোধকে জন্ম দেয়। যদি দখল না থাকতো, তবে প্রতিরোধেরও জন্ম হতো না। স্পেনের ঘাঁটি থেকে শুরু করে সৌদির প্রাসাদ, সবখানেই শোনা যাচ্ছে এক নতুন সুর। অস্ত্রের ট্রানজিট বন্ধ, কূটনীতির ভাষায় প্রতিবাদ। এ যেন বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে, গাজার রক্ত কারো চোখে জল আনে, কারো হাতে আগুন জ্বালায়। সমীকরণ বদলাচ্ছে, ইতিহাস লিখছে নতুন অধ্যায়। ইরানের নতুন প্রতিরক্ষা ও পারমাণবিক কৌশল, মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা ফের ঘনীভূত হচ্ছে। ইরান, যে দেশ বছরের পর বছর বিদেশি হুমকি, চাপে, আক্রমণে দাঁড়িয়েছে অটল, এবার তার প্রতিরক্ষা নীতি ও পারমাণবিক অবস্থান পুনর্বিবেচনার ডাক দিচ্ছে। ইরানের ৭০ জন সংসদ সদস্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার প্রধানদের উদ্দেশ্যে চিঠি পাঠালেন। চিঠিতে বলা হয়েছে, দেশের প্রতিরক্ষা মতবাদ ও পারমাণবিক অবস্থান আবার মূল্যায়ন করা প্রয়োজন। এটি এমন এক সময় এসেছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলেও বিশ্বের কাছে বারবার বলেছে দেশটি, কিন্তু বাস্তবতা বলছে পশ্চিমা শক্তি ও ইসরায়েল সরাসরি হুমকি দিচ্ছে। জুনে ইসরায়েল মার্কিন সাহায্যে ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায়। ফোর্দো সহ ৩টি স্থাপনায় হামলা, যা আন্তর্জাতিক আইন ও এনপিটি চুক্তি লঙ্ঘন করে ইরানকে কঠোর অবস্থান নেয়ার পথে ঠেলে দেয়। ইরানের প্রতিরক্ষা মতবাদে স্পষ্টভাবে বলা আছে, পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহার করা যাবে না। এটি সুপ্রিম লিডার সাইয়েদ আলী খামেনির ফতোয়ার উপর ভিত্তি করে তৈরি। কিন্তু আইন প্রণেতারা মনে করেন, এই মতবাদ শুধু নীতি নয়, এটি জাতির আত্মমর্যাদা, শক্তি ও প্রতিরোধের প্রতীক। যখন আন্তর্জাতিক সম্প্রদায় নিষেধাজ্ঞার পুনর্বহাল নিয়ে চাপ সৃষ্টি করছে, ইরান তা মোকাবিলায় প্রস্তুত। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ঘোষণা দিল, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করা হচ্ছে। তারা বলেছে, ইউরোপীয় 3টি দেশের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ এবং চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো। এখানে শক্তির চিহ্ন স্পষ্ট, ইরান আর চুপচাপ প্রতিরোধ করবে না। আইন প্রণেতারা সতর্ক করে বলেছেন, চাপের যে কোনো প্রচেষ্টা দেশের জন্য পূর্বের চেয়ে কঠোর ও আরও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া ডেকে আনবে। ইরান জানিয়েছে, তারা যে নতুন চাপে মোকাবিলা করতে সক্ষম তা দেশকে পিছনে টানে না, বরং তাদের প্রতিরক্ষা ও শক্তি আরও দৃঢ় করে। সাম্প্রতিক চুক্তিতে IAEA এর পরিদর্শকরা সীমিত প্রবেশাধিকার পেয়েছিলেন, কিন্তু পূর্ণ তদারকি কখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। এ থেকে স্পষ্ট, ইরান নিজের পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা নীতি নিয়ে স্বাধীনভাবে চলবে। ইরান আজ বলছে, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কেউ বন্ধ করতে পারবে না। আমাদের শক্তি, আমাদের প্রতিরক্ষা নীতি, আমাদের জাতীয় গর্ব সবই অটুট। আপনি চাপ দিতেই পারেন, কিন্তু আমরা আত্মসম্মান এবং নিরাপত্তার জন্য শক্ত অবস্থানে থাকব। এ যেন মধ্যপ্রাচ্যের এক নতুন অধ্যায়, যেখানে ইরান ইতিহাসের মতো প্রতিরোধের শক্তি দেখাচ্ছে। শত্রু যতই হুমকি দিক, জাতি অটল থাকবে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, হামলা সবই থাকুক, তেহরান অটল। কারণ এটি শুধুই দেশ নয়, এটি শক্তির এক জীবন্ত প্রতীক।
ইসলামিক ন্যাটো। সৌদি পাকিস্তানের নতুন চুক্তি মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন জ্বালাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন সংকটের মেঘ ঘনাচ্ছে। সৌদি আরব এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ন্যাটোর মতো প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। নামমাত্রের নয়, এই চুক্তি এক শক্তিশালী বার্তা বহন করছে। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার কয়েকদিন পর এই ঘোষণা আসে। হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার সময় কাতার, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল উদেইদ অবস্থিত, পুরো অঞ্চলে উত্তেজনা ছড়ায়। এই হামলার প্রতি যুক্তরাষ্ট্রের মদদ এবং নীরব সমর্থন উপসাগরীয় দেশগুলোর মধ্যে মার্কিন সুরক্ষার উপর বিশ্বাসকে দারুণভাবে নাড়া দিয়েছে। এবার সৌদি আরব আর পাকিস্তানকে একসাথে দেখে এই সংকেত পাঠানো হচ্ছে, আমরা একে অপরের সঙ্গে আছি এবং আমরা প্রতিরোধের জন্য প্রস্তুত। পাকিস্তান সরকার জানিয়েছে চুক্তিটি আক্রমণাত্মক নয়, এটি কাউকে আক্রমণের আহ্বান জানায় না। তবে চুক্তির আওতাভুক্ত কোনো দেশ আক্রমণ হলে তা সবাইকে আক্রমণ হিসেবে গণ্য হবে। এটি প্রায় ন্যাটোর মতো কাঠামো, যেখানে সংহত প্রতিরক্ষা নিশ্চিত করা হয়। বিশ্লেষকেরা বলছেন, এই চুক্তির মধ্য দিয়ে রিয়াদের অর্থশক্তি ও ইসলামাবাদের বিশাল পারমাণবিক ক্ষমতার দারুণ মেলবন্ধন হয়েছে। অর্থাৎ ইসলামাবাদকে বিভিন্নভাবে অর্থ সহায়তা দেবে রিয়াদ, বিনিময়ে প্রয়োজনীয় পারমাণবিক সহযোগিতা নিয়ে রিয়াদের পাশে দাঁড়াবে ইসলামাবাদ। কিন্তু বিষয়টি শুধুই প্রতিরক্ষা নয়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করেছেন, প্রয়োজনে রিয়াদ পাকিস্তানের পারমাণবিক ক্ষমতার ব্যবহার করতে পারবে। এই পদক্ষেপ পাঠাচ্ছে এক শক্তিশালী বার্তা, মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক শক্তি ইসরায়েল নয়, আমরা নিজেদের শক্তিও ব্যবহার করতে প্রস্তুত। 17 সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই যুগান্তকারী চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী এক দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। বিদেশি আক্রমণের ক্ষেত্রে সম্মিলিত প্রতিশোধ গ্রহণের কথাও বলা হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, এটি শুধু দুই দেশের মধ্যে সামরিক সংহতির চুক্তি নয়, বরং মার্কিন সমর্থিত ইসরায়েলের জন্য এক সরাসরি বার্তা। ইসরায়েলকে বলা হচ্ছে, যদি আমাদের বন্ধুদের উপর আক্রমণ চালাও, আমরা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। রিয়াদ এখন নিজের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমিয়ে সৌদি আরব নিজের সামরিক সক্ষমতা এবং কৌশলগত সমঝোতা দৃঢ় করছে। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার অন্তর্ভুক্তি এই কৌশলকে আরও শক্তিশালী করে। বার্তা স্পষ্ট, মধ্যপ্রাচ্যে নতুন প্রতিরক্ষা জোট গড়ে উঠছে এবং এটি শুধু প্রতিরক্ষা নয়, কূটনৈতিক শক্তির প্রদর্শনীয়। হুক, টুইস্ট এবং বার্তা সব মিলিয়ে ইঙ্গিত দিচ্ছে যে এই অঞ্চলের নিরাপত্তার সমীকরণ আর আগের মতো থাকবে না। রিয়াদ ইঙ্গিত দিচ্ছে, পাকিস্তানের সঙ্গে চুক্তি করার মধ্য দিয়ে তারা কার্যত পারমাণবিক সুরক্ষা বলয়ের নিচে চলে এসেছে। বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের সম্ভাব্য একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল, সৌদি আরব পাকিস্তানের চুক্তিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। উপসাগরীয় আরব দেশগুলো বলছে, কাতারের 9 সেপ্টেম্বর হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েল কার্যত যে কোনো আরব দেশে আগ্রাসন চালানোর হুমকি দিয়ে রেখেছে। মধ্যপ্রাচ্যে নতুন ঝড়, তুরস্ক বনাম ইসরায়েল, কে এগিয়ে? একদিকে ইসরায়েল, ছোট দেশ কিন্তু প্রযুক্তি ও নির্ভুলতার দাপট। অন্যদিকে তুরস্ক, বড় সেনা, শক্তিশালী নৌবাহিনী আর ন্যাটোর ছায়া। প্রশ্ন একটাই, যদি মুখোমুখি সংঘাত শুরু হয়, তবে শেষ হাসি কে হাসবে? ইসরায়েলের সেনাবাহিনী তুলনামূলক ছোট, সক্রিয় সৈন্য মাত্র 1,70,000, কিন্তু রিজার্ভ বাহিনী বিশাল, 4,65,000। অন্যদিকে তুরস্কের সক্রিয় সেনা 3 লাখের বেশি, প্রায় দ্বিগুণ। রিজার্ভ বাহিনীও কম নয়, 3,78,000। অর্থাৎ সৈন্য সংখ্যার লড়াইয়ে তুরস্ক এগিয়ে, কিন্তু দ্রুত মোতায়েন ও প্রস্তুতিতে ইসরায়েলের রিজার্ভ বাহিনী বাড়তি সুবিধা দিতে পারে। অর্থ এখানে বড় হাতিয়ার। 2024 সালে ইসরায়েল ব্যয় করেছে $30.5 বিলিয়ন, তুরস্ক খরচ করেছে আরও বেশি, $40 বিলিয়ন। সংখ্যায় তুরস্ক জিতলেও ইসরায়েল তাদের টাকা ঢালে প্রযুক্তি, স্যাটেলাইট নজরদারি আর আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায়। আর সেখানেই তৈরি হয় আসল টুইস্ট। স্থলযুদ্ধে তুরস্ক শক্তিশালী, তাদের হাতে রয়েছে 2,231 ট্যাঙ্ক, 55,000-এর বেশি সাঁজোয়াজাম। ইসরায়েলের আছে 1,070 ট্যাঙ্ক আর 43,000 সাঁজোয়াজাম। কামান ও রকেট লঞ্চারেও তুরস্ক এগিয়ে, কিন্তু ইসরায়েলের পরিচিতি নির্ভুল আঘাত, উন্নত ড্রোন আর ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য। আকাশযুদ্ধে সংখ্যায় তুরস্কের দাপট, তাদের মোট বিমান সংখ্যা 1,069, ইসরায়েলের হাতে 612, কিন্তু মানের লড়াইয়ে ইসরায়েল এগিয়ে।
তাদের কাছে আছে 280 উন্নত ফাইটার জেট, তুরস্কের আছে 205। সবচেয়ে বড় শক্তি ইসরায়েলের 14টি এয়ার রিফুয়েলিং বিমান, যা দীর্ঘ সময় আকাশে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করে। তুরস্কের হাতে মাত্র 7টি। হেলিকপ্টারের ক্ষেত্রে তুরস্ক বেশ এগিয়ে, মোট 502, যার মধ্যে 111 অ্যাটাক হেলিকপ্টার। ইসরায়েলের হাতে আছে মোট 146 হেলিকপ্টার, যার মধ্যে 48টি অ্যাটাক হেলিকপ্টার। নৌবাহিনীতে তুরস্কের দাপট স্পষ্ট। তাদের কাছে আছে 186 যুদ্ধ জাহাজ, ইসরায়েলের মাত্র 67টি। সাবমেরিনেও তুরস্ক এগিয়ে, 12 বনাম 5। তবে ইসরায়েলের সাবমেরিন বহর অনেক বেশি উন্নত, পারমাণবিক ক্ষমতার সম্ভাবনা রাখে, যা যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তাহলে যুদ্ধ হলে সংখ্যায় ও বিস্তৃত শক্তিতে তুরস্ক নিঃসন্দেহে এগিয়ে। তবে যুদ্ধ মানে শুধু সংখ্যা নয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বহুবার প্রমাণ করেছে তাদের ক্ষমতা। তারা ছোট দেশ হলেও প্রযুক্তি, গোয়েন্দা তথ্য আর নির্ভুল আঘাতে বিশ্বে অনন্য। অন্যদিকে তুরস্কের ভৌগোলিক অবস্থান, বৃহৎ সেনাবাহিনী, শক্তিশালী নৌবাহিনী আর ন্যাটোর সমর্থন তাদের বানায় ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। শেষ প্রশ্ন থেকেই যায়, যদি সত্যিই আকাশে বাজ পড়ে আর ইসরায়েল তুরস্ক মুখোমুখি হয়, তবে ফলাফল কি হবে? বিশ্লেষকরা বলেন, আমেরিকার সমর্থন ছাড়া ইসরায়েলের টিকে থাকা কঠিন। কিন্তু যদি প্রযুক্তি আর ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা কাজে লাগে, তবে ছোট দেশ হয়েও ইসরায়েল পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এক কথায়, এই লড়াই হবে শক্তি আর বুদ্ধি। ফলাফল অজানা, কিন্তু ঝড়ের আগে উত্তেজনার এই নীরবতা মধ্যপ্রাচ্যকে করে তুলেছে এক ভয়াবহ সিনেমার মঞ্চ। ইরানের চোখে ধোঁয়া, মোসাদের গুপ্তচরদের শেষ পরিণতি। ইরানের রাজপথে রণের আগুন, আর দেশের গুপ্তচর বৃত্তির শিকল এখন আরো শক্ত। বাবাক শাহবাজি, এক নাম যার সঙ্গে জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক গোয়েন্দা যুদ্ধের অদেখা কাহিনী। সম্প্রতি ইরান তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে। অভিযোগ, শাহবাজি ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতেন। বিদেশে বসবাসের প্রলোভন এবং অর্থের বিনিময়ে তিনি ইরানের সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য ফাঁস করতেন। ভাবুন, একজন সাধারণ শিল্প প্রকৌশলী যিনি ঘর ঠান্ডা রাখার যন্ত্র ডিজাইন ও ইনস্টল করেন, সে কিভাবে দেশের সব গোপন তথ্যে প্রবেশাধিকার পেয়েছিলেন। বাবাকের হাত ধরে মোসাদের কাছে চলে গেছে সেনা কমপ্লেক্সের প্রবেশপথ, প্রকল্পের শক্তি ও দুর্বল দিক, গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং প্রযুক্তিগত তথ্য। ইরান বলেছে, এমন বোকা কেউ নেই যে এই ধরনের বিশ্বাসঘাতকতা বেছে দিতে পারে। ফলশ্রুতিতে মৃত্যু শাস্তি কার্যকর করা হলো। জুন মাসে ইরানে যখন ইসরায়েলের আগ্রাসন তীব্র, তখন শাহবাজির মতো গুপ্তচররা দেশের সুরক্ষা ও সামরিক সক্ষমতাকে হুমকির মুখে ফেলছিল। ইরানের বিচার বিভাগ নিশ্চিত করেছে, সুপ্রিম কোর্টের অনুমোদনের পরে ফাঁসির রায় কার্যকর হয়েছে। কিন্তু এই ঘটনা শুধু একজন অভিযুক্তের গল্প নয়, এটি ইরানের শক্তি এবং সতর্কতার পরিচয়। জুলাইয়ের শেষের দিকে ইরান তার গোয়েন্দা অভিযান আরও তীব্র করেছে। তেহরান সহ বেশ কয়েকটি প্রদেশে মোসাদ এবং সহযোগী এজেন্টদের আটক করা হয়েছে। ইরানের প্রতিরক্ষা ও গোয়েন্দা ক্ষমতা এতটাই শক্ত যে তারা 13 জুন ইসরায়েলের আগ্রাসনের মাত্র 24 ঘন্টার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। ইরান জানিয়েছে, দেশের নিরাপত্তার জন্য বিদেশি এজেন্টরা যে কোনো সময় শাস্তির মুখোমুখি হতে পারে। এই বার্তা শুধু শাহবাজির জন্য নয়, সম্ভাব্য সকল গুপ্তচরের জন্য কঠোর সতর্কবার্তা। ইরানের শক্তি, ইরান শুধুই প্রতিশোধ নিচ্ছে না, তারা আন্তর্জাতিক আইন, সামরিক কৌশল এবং গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে নিজের শক্তি প্রদর্শন করছে। প্রতিটি অভিযান, প্রতিটি আটক ও বিচার প্রমাণ করে ইরান জানে কিভাবে নিজের ভূখণ্ড এবং রাষ্ট্র নিরাপদ রাখতে হয়। বিশ্লেষকরা বলছেন, শাহবাজির মৃত্যুদণ্ড কার্যকর করা মানে শুধু একজন অভিযুক্তকে শাস্তি দেওয়া নয়, বরং গোয়েন্দারা, সম্ভাব্য বিশ্বাসঘাতকরা এবং আন্তর্জাতিক শক্তি সবাইকে একটি স্পষ্ট বার্তা। ইরান তার স্বাধীনতা রক্ষায় কোনো আপোষ করবে না। বাবাক শাহবাজির গল্প, মোসাদের হাত থেকে তথ্য ফাঁস এবং ফাঁসির রায় সবই ইরানের দৃঢ়তা ও সতর্কতার প্রতীক। মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধ এখন আরও তীব্র। কেউ ভাবতে পারবে না ইরান এক ছোট্ট দেশের মতো নীরব থাকবে। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রতিশোধে দেশটি তার শক্তি প্রদর্শন করছে, গোপন স্থানে, খোলা আকাশে এবং আন্তর্জাতিক মঞ্চে।
আজ ইরান প্রমাণ করল, যেখানে বিশ্বাসঘাতকতা ঘটবে সেখানে সর্বোচ্চ শাস্তি হবে, এবং এই শাস্তি কেবল শাস্তি নয়, এটি ইসরায়েলের জন্য শক্তিশালী বার্তা। দোহায় মুসলিম বিশ্বের জোট, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে নতুন মঞ্চ। দোহা, আকাশে ধোঁয়া এখনো মিলায়নি। যে শহর আগুনে কেঁপেছিল সে শহরে হয়ে উঠছে প্রতিরোধের মঞ্চ। ইসরায়েলের আকস্মিক হামলায় 6 জন নিহত হয়েছিল, তাদের মধ্যে ছিলেন এক কাতারি নিরাপত্তা কর্মীও। ইসরায়েল দাবি করেছিল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি নেতৃত্বকে নির্মূল করা, কিন্তু ফল হয়েছে উল্টো। আরব মুসলিম দুনিয়ার বুকে জ্বলে উঠেছে ক্ষোভের আগুন, আর সেই আগুনে ডেকে আনছে অভূতপূর্ব সমাবেশ। হামলার দিনই চলছিল দোহায় এক গুরুত্বপূর্ণ বৈঠক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন ফিলিস্তিনি নেতারা। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে বন্দি বিনিময়ের প্রস্তাব ছিল আলোচনায়, কিন্তু বৈঠকের টেবিল ভেঙে গিয়েছিল ক্ষেপণাস্ত্রের শব্দে। ইসরায়েল হামলার পর প্রকাশ্যে বলেছিল তারা ট্রাম্পের প্রস্তাবে রাজি, তবে আফসোস শুধু একটাই, ফিলিস্তিনি নেতৃত্বকে হত্যা করতে পারেনি। এই ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়ে পুরো অঞ্চল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও নীরব থাকেনি, সর্বসম্মতভাবে নিন্দা জানায় দোহায় ইসরায়েলি হামলার। এর পরপরই কাতার ডাক দেয় জরুরি আরব ইসলামিক সম্মেলনের। সোমবারে সেই সম্মেলনে একত্র হবেন আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এর 70টিরও বেশি দেশের নেতা। দোহা পরিণত হতে যাচ্ছে মুসলিম বিশ্বের নতুন কূটনৈতিক যুদ্ধক্ষেত্রে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিয়েছেন কাতার একা কোনো পদক্ষেপ নেবে না, লড়াই হবে সমষ্টিগত প্রতিক্রিয়ায়। ইতোমধ্যেই নিশ্চিত অংশগ্রহণের ঘোষণা এসেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আসছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও যোগ দিচ্ছেন। তালিকা দীর্ঘ হচ্ছে, বার্তা স্পষ্ট, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সামনে এবার দাঁড়াতে চায় মুসলিম দুনিয়া এক হয়ে। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি দিলেন এক ঝাঁকুনি। তিনি বললেন, শুধু বিবৃতিতে কাজ হবে না, সময় এসেছে যৌথ সামরিক অপারেশন সেল গঠনের। তার এই আহ্বান যেন পুরো সম্মেলনের গতিপথই পাল্টে দিল। আরব দুনিয়া কি এবার শুধু নিন্দায় থেমে থাকবে, নাকি বাস্তব পদক্ষেপ নেবে, প্রশ্নটা এখন বিশ্বজুড়ে। গাজা যুদ্ধের বাইরেও ইসরায়েল সম্প্রতি হামলা চালিয়েছে ইরান, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে। একে একে উত্তপ্ত করেছে গোটা মধ্যপ্রাচ্য, ফলে সংকটে পড়েছে আঞ্চলিক নিরাপত্তা। এই বাস্তবতায় দোহায় সমবেত নেতাদের আলোচনায় উঠে আসছে নতুন প্রতিরক্ষা কাঠামোর চিন্তা। উপসাগরীয় দেশগুলো ভাবছে এবার হয়তো যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র চুক্তির বাইরেও যেতে হবে। চিত্রনাট্য যেন স্পষ্ট হয়ে উঠছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট, অন্যদিকে জেগে উঠছে মুসলিম দুনিয়ার সমবেত কণ্ঠ। দোহা এখন শুধু একটি শহর নয়, প্রতিরোধের প্রতীক। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনি জনগণ আবারও নিজেদের শক্তি এবং দৃঢ়তা প্রমাণ করেছে। কাতার এবং হামাসের সাথে একাত্মতা ঘোষণা করে তারা গাজার প্রতি তাদের সমর্থন অটুট রেখেছে এবং নিহতদের প্রতি তাদের আনুগত্য পুনর্ব্যক্ত করেছে। গণসমাবেশে ইয়েমেনের দৃঢ় প্রতিক্রিয়া। সানার সাবিন স্কোয়ারে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশে ইয়েমেনিরা একত্রিত হয়েছে। তাদের স্লোগান ছিল, শহীদদের প্রতি আনুগত্য, গাজাকে সমর্থন করতে আমরা কখনো পিছপা হব না। এই সমাবেশটি ছিল এক যুগান্তকারী ঘোষণা। ইয়েমেনি জনগণ তাদের অবস্থান স্পষ্ট করেছে যে ইসরায়েলি আগ্রাসন কখনোই তাদের প্রতিরোধ থামাতে পারবে না। এই মিছিলটি একদিকে যেমন গাজার প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, তেমনি ইয়েমেনি জাতির দৃঢ়তা এবং অটুট সাহসিকতার প্রতীকও হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনের অবস্থান এবং কাতারের প্রতি সমর্থন। ইয়েমেনের গণসমাবেশে এক বিবৃতিতে বলা হয়, মহৎ অবস্থানের মূল্য কিন্তু অনেক রক্তের বিনিময়ে, তবে এর ফলাফল হবে একটি বিজয় যা আমাদের পৃথিবী এবং আখিরাতে ব্যর্থহীনভাবে জয়ী করবে। ইয়েমেনের নেতা ও জনগণ কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসরায়েলি লঙ্ঘনকে প্রত্যাখ্যান করেছে এবং তাদের প্রতি সমর্থন ঘোষণা করেছে। কাতারের প্রতি এই সমর্থন শুধু রাজনৈতিক নয়, এটি একটি মানবিক অবস্থান যা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং তাদের প্রতিশ্রুতি। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক সামরিক অভিযানগুলি ইসরায়েলি আগ্রাসনের পরের প্রতিক্রিয়া হিসেবে শুরু হয়েছে, অত্যন্ত তীব্র এবং সুনির্দিষ্ট।
ইয়েমেনি বাহিনী তাদের আক্রমণগুলি গঠন করেছে এবং আরো গভীরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে। সামরিক অভিযানগুলি যেমন নাকাবের রামন বিমানবন্দরের ড্রোন হামলা ইসরায়েলি স্থাপনাগুলির বিরুদ্ধে বেশ কয়েকটি আক্রমণ করে। ইয়েমেনিরা একে অপরকে সুরক্ষা দিতে কখনো পিছু হটবে না এবং তাদের প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাদের এই দৃঢ়তার প্রমাণ পাওয়া গেছে ইসরায়েলি উপকূলের দিকে হামলা চালানোর সময়, যেখানে ইয়েমেনি বাহিনী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ শক্তিশালী অস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েলের ক্ষতিপূরণের ক্ষয়ক্ষতি। ইসরায়েলি হামলার পর ইয়েমেনের বেসামরিক এলাকাগুলিতে মারাত্মক ক্ষতি হয়েছে। সানা এবং আল জাউফে ইসরায়েলের বিমান হামলার ফলে 46 জন ইয়েমেনি নিহত এবং 165 জন আহত হয়েছে। তবে ইয়েমেনের দৃঢ় প্রতিক্রিয়া থেকে স্পষ্ট হয়েছে যে তারা কখনো থামবে না। তারা বারবার এই ঘোষণা করেছে যে শহীদদের মৃত্যু আমাদের শক্তি এবং আমাদের প্রতিরোধ আরও তীব্র হবে। বিশ্বব্যাপী শক্তি এবং সাহস। এই সময়ে ইয়েমেনি জনগণ তাদের দৃঢ়তা এবং সাহসিকতার মাধ্যমে বিশ্বকে দেখিয়েছে যে তারা কোন শত্রু বা শক্তির কাছে নতজানু হবে না। তাদের প্রতিরোধ এখন এক বৃহৎ আন্দোলনের রূপ নিচ্ছে, যেখানে মুসলিম বিশ্বের একাত্মতার প্রতীক হিসেবে গাজা এবং কাতারের প্রতি অটুট সমর্থন জানানো হয়েছে। এই দৃঢ়তা কেবল একটি জাতির অগ্রগতির সূচনা নয়, বরং বিশ্বের কাছে এক বার্তা, ইয়েমেনি জনগণ কখনো তাদের লক্ষ্যে পৌঁছাতে থামবে না। ইয়েমেনের বজ্রাঘাত, আল কুদসে হুথিদের হাইপারসনিক প্রতিশোধ। একটা আগুন, একটা বজ্র, তারপর কেঁপে উঠল ইসরায়েলের দখলকৃত ভূমি। কল্পনাও করেনি নেতানিয়াহুর সেনারা যে প্রতিঘাত এত ভয়ঙ্কর রূপে আসবে। আরব আমিরাতে ফিলিস্তিনপন্থী নেতাদের ভবনে হামলা চালালো ইসরায়েল। কয়েক ঘন্টা যায়নি, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা আঘাত হানল সরাসরি ইসরায়েলের হৃদয়ে। দখলকৃত আল কুদসে ঝাঁপিয়ে পড়ল হাইপারসনিক ক্লাস্টার মিসাইল। এ যেন চোখের বদলে চোখ। আঘাতের পর্দা উন্মোচন। হুথিদের মুখপাত্র ঘোষণা দিলেন, আমরা হামলা চালিয়েছি সেই ভূমিতে যেখানে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে বসতি স্থাপনাকারীদের ঘর বানানো হয়েছে। তাদের ভাষায় মিশন সফল, লক্ষ্য অর্জিত। এবার শুধু সতর্কতা নয়, আরও বড় আঘাতের হুঁশিয়ারি। বার্তা স্পষ্ট, ফিলিস্তিনি ভাইদের রক্ষায় ইয়েমেন যোদ্ধারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে। প্রেস টিভি প্রতিবেদন। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, ইসরায়েলের সংবেদনশীল স্থাপনায় একের পর এক মিসাইল আঘাত হেনেছে হুথি যোদ্ধারা। ব্যবহৃত হয়েছে ভয়ঙ্কর অস্ত্র হাইপারসনিক প্যালেস্টাইন 2। এটি এমন ক্লাস্টার মিসাইল যা একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম। আকাশে ছুটে গিয়ে মুহূর্তেই ভাগ হয়ে যায় বহু ক্ষেপণাস্ত্রে। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আছড়ে পড়ে লক্ষ্যবস্তুতে। এই অস্ত্রের গুজব ছিল বহুদিন। ইসরায়েলের ওয়াইনেট সংবাদ মাধ্যম সম্প্রতি সতর্ক করেছিল, ইয়েমেনি বাহিনী হয়তো নতুন ধরনের মিসাইল ভান্ডারে রেখেছে, যা তেল আবিবের দিকে ছুটে আসতে পারে। সেটিই বাস্তব হল। প্রতিশোধের আগুন। সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের প্রেসিডেন্ট প্যালেস লক্ষ্য করে ভয়ানক হামলা চালিয়েছিল ইসরায়েল। তার জবাবেই এবার ইয়েমেনিদের প্রতিঘাত। শুধু আল কুদস নয়, হুথিদের হামলায় কেঁপে উঠেছে বেনগুরিয়ন বিমানবন্দর, ইসরায়েলের বন্দর, এমনকি লোহিত সাগরের নৌপথ। ড্রোন আর মিসাইলের ঝড় যেন এক অস্থিরতায় ফেলেছে ইসরায়েলি সেনা আর তাদের মিত্রদের। কাহিনী যেন যুদ্ধের সিনেমা। প্রথমে ইসরায়েল আঘাত করে আরব আমিরাতে ফিলিস্তিনি পন্থী নেতাদের ভবনে। মনে হয়েছিল ভয় দেখানো গেল, কিন্তু না, কয়েক ঘন্টার মধ্যে পাল্টে আঘাত এলো ইয়েমেন থেকে। যেন ইতিহাসের নাট্যমঞ্চে টুইস্ট, যেখানে শিকারী শিকারীকে পরাস্ত করে। ভবিষ্যতের সতর্কবার্তা। হুথিরা জানিয়ে দিয়েছে এটা কেবল শুরু। তাদের প্রতিশোধ চলবে। তারা শুধু নিজেদের ক্ষতির জবাব দিচ্ছে না, তারা দাঁড়াচ্ছে ফিলিস্তিনিদের পাশে। বার্তাটা যেন আকাশ ভেদ করে ছুটে আসা আগুনের অক্ষরে লেখা, ইসরায়েল, প্রতিটি হামলার জবাব আমরা দেব। প্রতিটি ফিলিস্তিনির কান্নার প্রতিধ্বনি আমরা রূপ দেব বজ্রঘাতে। আল কুদসে সেই বজ্রের শব্দ শোনা যাচ্ছে। এখন প্রশ্ন, পরবর্তী বজ্রপাত কোথায় নামবে? ইসরায়েল কি তা ঠেকাতে পারবে, নাকি প্রতিরোধের আগুন আরো ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে? বৈরুতের আকাশে যেন ঝড়ের গর্জন। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম ঘোষণা করলেন, প্রতিরোধ অস্ত্র ফেলে দেবে না যতদিন দখলদারিত্ব থাকবে। 5 আগস্টের পর থেকে লেবাননের রাজনীতিতে আগুন জ্বলছে। সেদিন প্রধানমন্ত্রী নোয়াফ সালাম মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন, 2025 সালের শেষ নাগাদ সেনাবাহিনীর হাতে সব অস্ত্র কেন্দ্রীভূত করতে হবে। সরকার বলছে এটি কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্তিশালী করার পরিকল্পনা,
কিন্তু কাশেমের চোখে এ এক মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্র, যা লেবাননের মাটিকে দুর্বল করে দেবে শত্রুর কামানের সামনে। তিনি বালবেকের মঞ্চ থেকে ছুড়ে দিলেন তীরের মতো বাক্য, আপনারা যদি অসহায় হন, আমাদের লাগবে না আপনাদের সাহায্য, আমরা নিজেরাই শত্রুর মুখোমুখি হব। তার কণ্ঠে ছিল কারবালার প্রতিধ্বনি। যেমন ইমাম হুসেন ইয়াজিদের সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তেমনই হিজবুল্লাহ দাঁড়াবে আধুনিক যুগের ইয়াজিদ, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে। কাশেম সতর্ক করলেন, সরকারের এই সিদ্ধান্ত মানে প্রতিরোধ যোদ্ধাদের হত্যা সহজ করে দেয়া, তাদের পরিবারকে গৃহহীন করে তোলা, লেবাননকে ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া। দেশকে ইসরায়েলি আগ্রাসনের হাতে বা আমেরিকার লোভের মুখে তুলে দিও না। তার গর্জন যেন ছড়িয়ে পড়ল পাহাড় থেকে উপকূল পর্যন্ত। 2006 সালের জুলাই যুদ্ধের স্মৃতি ফিরে এলো তার কথায়। যেদিন হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের হটিয়ে দিয়েছিল, তাদের যুদ্ধযন্ত্র থামিয়ে দিয়েছিল এবং 17 বছর ধরে তাদের নতুন আগ্রাসনের সাহস কেড়ে নিয়েছিল। ওই বিজয় আমাদের দেখিয়েছে ইচ্ছা শক্তি বন্দুকের চেয়েও শক্তিশালী। শেখ কাশেম সেনাবাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন, কিন্তু সতর্ক করলেন, সেনাবাহিনীকে অভ্যন্তরীণ সংঘাতে টেনে আনো না, তাদের সম্মান রক্ষা করো। এ দৃশ্য যেন সিনেমার শেষ দৃশ্যের আগে জমে ওঠে উত্তেজনা। বাইরে ইসরায়েলি ড্রোনের গুঞ্জন, ভেতরে লেবাননের রাজনৈতিক দোলাচল। কাশেমের কণ্ঠ যেন ঢাকের মতো বাজল, যদি সংঘাত চাপিয়ে দেওয়া হয়, আমরা প্রস্তুত, কারবালার মতো লড়ব, জয় আমাদের হবেই। তিনি ফিলিস্তিনের কথা ভুললেন না, ফিলিস্তিন আমাদের দিশারি, গণহত্যা তাদের থামাতে পারবে না, যারা মাটি, রক্ত ও স্বপ্নের মালিক, তাদের বিজয় অনিবার্য। শেষে বৈরুতের বাতাসে প্রতিধ্বনিত হলো তার ঘোষণা, প্রতিরোধের বৈধতা আমরা নিয়েছি শহীদদের রক্ত থেকে, আপনাদের অনুমতি থেকে নয়। লেবানন যেন এক দ্বিধার মোড়ে দাঁড়িয়ে, এক পথে রাষ্ট্রের আদেশ, অন্য পথে প্রতিরোধের শপথ। কোন পথে যাবে জাতি? এই প্রশ্নের উত্তর মিশে আছে হিজবুল্লাহর দৃঢ় কণ্ঠে, অস্ত্র নামবে না, মাথাও নত হবে না। নাইম কাশেম ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা আমাদের অর্থ, অস্ত্র, রাজনৈতিক অবস্থান এবং শহীদদের সাহায্য করেছে। শেখ কাশেম লেবানন এবং ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এই অঞ্চলে অধ্যবসায় এবং প্রতিরোধের অক্ষ হিসাবে বর্ণনা করেছেন। শেষ পর্যন্ত তিনি স্পষ্ট করে বলেছেন, লেবানন টিকে থাকবে যদি আমরা একত্রিত থাকি, না হলে সব হারাবে, সবই আপনার দায়িত্ব হবে। নিউ ইয়র্কের আকাশে এক অদৃশ্য দাবার বোর্ড বসানো, খেলোয়াড় দুই পক্ষ, পশ্চিমা ত্রয়ী আর তাদের সামনে দাঁড়িয়ে আছে ইরান, আর পাশে এক দৈত্যাকার মিত্র চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের টেবিলে এখন বাজি রাখা হয়েছে এক ঝলসানো শব্দ, স্ন্যাপব্যাক। বেইজিংয়ে দাঁড়িয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন ঘোষণা করলেন, আমরা ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা মেনে নেব না, আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই, হুমকি দিয়ে নয়। ইউরোপীয় ত্রয়ী ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সতর্ক করে রেখেছে, অগাস্টের শেষের মধ্যে কূটনৈতিক সমাধান না হলে তারা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। তাদের ভাষায় এটাই ইরানকে টেবিলে বসানোর শেষ হাতিয়ার। কিন্তু চীনের চোখে এটা আলোচনার সেতু ভেঙে ফেলার বিস্ফোরক। লিনের কণ্ঠে ছিল কঠিন দৃঢ়তা, নিষেধাজ্ঞা আস্থা বাড়াবে না, বরং আলোচনা ধ্বংস করবে। জাতিসংঘ যা করবে তা যেন নতুন চুক্তি সহজ করে, ভেঙে না দেয়। তার প্রতিশ্রুতি স্পষ্ট, চীন শান্তি রক্ষায় গঠনমূলক ভূমিকা নেবে এবং ইরানের পারমাণবিক প্রশ্ন ফের আলোচনার পথে আনতে লড়বে। এদিকে তেহরানেও এক অন্য দৃশ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি বললেন, আমরা চীন ও রাশিয়ার সঙ্গে একসাথে কাজ করছি এই ষড়যন্ত্র থামাতে। যদি থামানো না যায়, আমাদের প্রতিক্রিয়ার জন্য সরঞ্জাম প্রস্তুত। তার চোখে চ্যালেঞ্জের আগুন, যে আগুন 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর মূল চেতনার কথা মনে করিয়ে দেয়। সেই চুক্তিতে লুকিয়ে আছে স্ন্যাপব্যাক ধারা, যা কার্যকর হলে এক নিমিষে ফিরিয়ে আনা যাবে আগের সব নিষেধাজ্ঞা। পশ্চিমা শক্তি এখন সেই ধারাকে অস্ত্র বানাতে চাইছে, কিন্তু ইরান বলছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আর বৈধ অংশগ্রহণকারী নয়, চীন ও রাশিয়াও এই দাবি সমর্থন করছে, কারণ তারাও জানে যদি আজ ইরান নত হয়, কাল তাদের উপরই নামতে পারে একই ছুরি। জাতিসংঘের বৈঠকের ঘরে এই দ্বন্দ্ব যেন ধীর গতির এক থ্রিলার। এক পাশে পশ্চিমের চাপ, অন্য পাশে ইরান চীনের ঐক্য। রাশিয়া প্রস্তুত, ভেটো হাতে তাদের অবস্থান অটল। লিন স্পষ্ট করে দিলেন, বেইজিং শুধু দর্শক নয়, খেলোয়াড়ও। তাদের লক্ষ্য পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা, কিন্তু তার নামে কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত নয়। আর ইরানের জন্য এই সমর্থন কেবল কূটনৈতিক ঢাল নয়, এটি এক প্রমাণ যে বিশ্ব এখন আর একমেরু নয়। দাবার বোর্ডে চাল গোনা শুরু হয়েছে। অগাস্টের শেষ সীমা যত কাছে আসছে, তত বাড়ছে চাপ।
পশ্চিমাত্রই মনে করছে তারা শেষ জেট দেবে, কিন্তু ইরান ও চীনের চোখে এখনো পুরো খেলা বাকি। আর শেষ চাল, সেটা হয়তো ভেটোতেই আটকে যাবে বেইজিং আর মস্কোর হাতে। জাতিসংঘের করিডোরে হাঁটছে এক প্রশ্ন, এ লড়াই কি নিষেধাজ্ঞার নাকি ভবিষ্যতের বিশ্ব ভারসাম্যের? ইরান ও চীন যেন একসাথে উত্তর দিচ্ছে, আমরা পিছাবো না। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও এক নতুন গর্জন উঠেছে। যুদ্ধ আর সংঘাতের আগুনে জর্জরিত ইরান আজ যেন আরও অদম্য, আরও অপ্রতিরোধ্য। ইসরায়েল ও আমেরিকার ক্রমাগত হুমকির মুখে তেহরান তৈরি করেছে এমন এক ঢাল যা শুধু রক্ষার নয়, আক্রমণের জন্যও প্রস্তুত। আর সেই ঢালের সবচেয়ে উজ্জ্বল রত্ন রাস্তাখিজ মিসাইল। গত জুনে ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে গোটা বিশ্ব দেখেছে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব। সেই যুদ্ধে বহু ক্ষয়ক্ষতি হলেও অস্ত্র ভাণ্ডার অক্ষত রাখে ইরান। এবার তেহরান দেখালো তাদের নতুন ভয়ঙ্কর হাতিয়ার, দৈর্ঘ্যে 14 মিটার, ওজনে 27 টন। রাস্তাখিজ কেবল একটি মিসাইল নয়, এটি যেন ইরানের প্রতিশোধের প্রতীক। কিন্তু এর ভয়ঙ্করতম ক্ষমতা, পারমাণবিক আঘাত চালানোর সক্ষমতা তো আছেই, সঙ্গে আছে ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রযুক্তি। একবার সক্রিয় হলে 80 বর্গ কিলোমিটার জুড়ে বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, এমনকি বিমান প্রতিরক্ষা সবকিছু মুহূর্তে অচল। শত্রুপক্ষ কিছু বোঝার আগেই তাদের চোখের সামনে অন্ধকার নামে, আর ইরানের বজ্রাঘাত বুক বিদীর্ণ করে দেয়। তেহরানের এই উন্মোচন শুধুই সামরিক প্রদর্শনী নয়, বরং সরাসরি এক বার্তা, আমরা প্রস্তুত, আবার আসতে চাইলে আসো, কিন্তু ফলভোগের জন্য প্রস্তুত থাকো। ইসরায়েল জানে জুনের যুদ্ধের মতো অভিযান আবার চালাতে হলে ভরসা রাখতে হবে গোয়েন্দা তথ্যের উপর। কিন্তু ইরান এবার আরও কঠোর নজরদারি চালাচ্ছে। ভুল তথ্য, ফাঁদে ফেলার কৌশল আর অদৃশ্য প্রতিরক্ষা সবকিছুই এখন তেহরানের খেলায়। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান হারিয়েছে বহু সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী, কিন্তু ক্ষেপণাস্ত্র ভাণ্ডার অক্ষত, এমনকি কিছু ধ্বংসাত্মক অস্ত্র এখনও ব্যবহারও করা হয়নি। এবার শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক প্রতিরোধ ইরানের নতুন নীতি। রাস্তাখিজের মাধ্যমে তেহরান প্রমাণ করেছে তারা চাইলে শত্রুপক্ষের মাটিতেই আগুন জ্বালাতে পারে। এটি আর স্রেফ যুদ্ধের প্রস্তুতি নয়, এটি আসন্ন সংঘাতের আগাম ট্রেলার। কিন্তু এই ঘোষণার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বেড়েছে বহুগুণ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বিস্ফোরণের গন্ধ আরও ঘন। ইরানের নতুন মিসাইল ও কঠোর পারমাণবিক অবস্থান ইসরায়েলকে আবারও আমেরিকার কাঁধে ভর দিয়ে যুদ্ধক্ষেত্রে টেনে আনতে পারে। তবুও ইরান থামবে না, কারণ তাদের ইতিহাস শেখায় যে জাতি একবার মাথা নত করে সে জাতি চিরদিনের জন্য হারিয়ে যায়। আর ইরান, তারা মাথা নোয়াবে না। রাস্তাখিজ শুধু একটি অস্ত্র নয়, এটি এক অদম্য প্রতিজ্ঞা যা তেহরানের আকাশে ধ্বনিত হয়, আমরা অটল, আমরা অপ্রতিরোধ্য। আলাস্কার বরফ গলল না, পুতিনের দৃঢ়তায় ট্রাম্পের অচল অবস্থা। আলাস্কার বরফে ঢাকা মঞ্চে ইতিহাসের এক নাটক মঞ্চস্থ হল। মুখোমুখি বসেছিলেন দুই মহাশক্তির দুই অগ্নিমূর্তি, ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিন। বিশ্ব অপেক্ষায় ছিল, এই বৈঠক থেকে কি ইউক্রেন যুদ্ধের আগুন নিভে যাবে? উত্তর এলো জমাট বরফের মতো ঠান্ডা। চমক এখানে, ট্রাম্প নরম হলেন, পুতিন হলেন না। বৈঠক শেষে ট্রাম্প হাসলেন, উষ্ণ করমর্দন করলেন, সংবাদ সম্মেলনে বললেন ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবে ফলাফল শূন্য। কারণ রুশ প্রেসিডেন্ট পুতিন তার লক্ষ্য থেকে এক চুলও সরলেন না। ইউক্রেনের মাটিতে রাশিয়ার যা চাওয়া তা না পেলে যুদ্ধ থামবে না, এই বার্তা সোজাসুজি দিয়ে দিলেন ক্রেমলিনের নেতা। ট্রাম্প ভেবেছিলেন কূটনৈতিক উষ্ণতায় বরফ গলানো যাবে। উষ্ণ অভ্যর্থনা, হাসি, কথার ঝলকানি সবই সাজানো ছিল। কিন্তু পুতিনের চোখের দৃষ্টি ছিল অন্যরকম। তিনি ট্রাম্পকে বুঝিয়ে দিলেন, এ লড়াই নরম কূটনীতি নয়, এ লড়াই ক্ষমতার, ভূমির, ইতিহাসে। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই স্বীকার করলেন, একটি বিষয়ে আমরা একমত হতে পারিনি। কিন্তু কি সেই বিষয়? উত্তর তিনি দেননি। উত্তর লুকিয়ে আছে ক্রেমলিনের দেয়ালে, ইউক্রেনের ভূমি। ট্রাম্প শান্তির কথা বললেন, কিন্তু শান্তি মানে ছিল ভূমি ছেড়ে দেয়া। জেলেনস্কিকে হাতছাড়া না করেই পুতিনকে সন্তুষ্ট করা যাবে না, এই সত্য ট্রাম্প জানেন, তবু উচ্চারণ করেননি। রাশিয়ার শক্তি, পুতিনের দৃঢ়তাই এখন রাশিয়ার প্রকৃত শক্তি। যুদ্ধক্ষেত্রে সেনা আর ক্ষেপণাস্ত্র যতটা ভয়ঙ্কর, কূটনীতিক টেবিলে তার নীরব দৃঢ়তা ততটাই শক্তিশালী।
ট্রাম্প তাকে বললেন শক্তিশালী ব্যক্তি, কঠোর নেতা। এই স্বীকারোক্তি প্রমাণ করে দিল পুতিনের সামনে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপতিও এক মুহূর্তে অসহায় হয়ে পড়ে। ধাক্কা খেল ট্রাম্পের ভাবমূর্তি। আলাস্কার বৈঠক থেকে বের হয়ে আসা ছবিতে ট্রাম্প হাত নাড়লেন, হাসি দিলেন, কিন্তু ভেতরের গল্প অন্য। যুদ্ধবিরতি ঘোষণা হয়নি, বন্দি বিনিময়ের তালিকা বেরোলেও শান্তির চূড়ান্ত ঘোষণা আসেনি। ট্রাম্প বিশ্বকে জানালেন, আমরা খুব কাছাকাছি পৌঁছেছি, অথচ সত্য হলো পুতিন 1 ইঞ্চিও ছাড়েননি। নাটকীয় সমাপ্তি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন নিলেন না দুই নেতা, রহস্য জমিয়ে রাখলেন, যেন দর্শক সারিতে বসা বিশ্ব অপেক্ষায় থাকে এই নাটকের পরের দৃশ্য কি হবে। ইউক্রেনের ভবিষ্যৎ এখন এক অদৃশ্য ভারসাম্যে ঝুলে আছে, পুতিনের দৃঢ়তা আর জেলেনস্কির সিদ্ধান্তের মাঝখানে। পুতিন দেখালেন, যুদ্ধ কেবল রণাঙ্গনের বন্দুকের আওয়াজে জয় করা যায় না, বরং দৃঢ়তা, অটলতা আর অস্বীকৃতি আসল অস্ত্র। আর এই অস্ত্রের সামনে ডোনাল্ড ট্রাম্পও এক মুহূর্তে ছোট হয়ে গেলেন। আলাস্কার বরফ জমে রইল। পুতিনের শক্তির কাছে ট্রাম্প গললেন, কিন্তু যুদ্ধের আগুন গলল না। আলাস্কার বরফে গলা যুদ্ধ। মস্কোর হৃদয়ে বাজল বিজয়ের ঢাক। আলাস্কার বরফে ঢাকা অ্যাঙ্করেজ শহর। সারা বিশ্ব তাকিয়েছিল এক বৈঠকের দিকে। টেবিলের দুই পাশে মুখোমুখি বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 3 ঘন্টার সেই রুদ্ধশ্বাস বৈঠক শেষ হতেই পৃথিবী জুড়ে শুরু হলো বিশ্লেষণের ঝড়, কিন্তু মস্কোতে সেখানে ঢাক বাজল বিজয়। রাশিয়ার প্রভাবশালী রাজনীতিকরা ঘোষণা দিলেন, এই বৈঠক শুধু এক বৈঠক নয়, এটা রাশিয়ার কূটনৈতিক জয়ের প্রতীক, আর ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের জন্য এক নিঃশব্দ পরাজয়। রয়টার্স জানায়, বৈঠক শেষ হওয়ার পরপরই মস্কোর রাজনীতিকরা আনন্দে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন। আর গার্ডিয়ান লিখেছে, পুতিন কোনো ছাড় দেননি। ট্রাম্প যুদ্ধবিরতির দাবি তুললেও তা প্রত্যাখ্যান করেছেন। তবুও রাশিয়ার ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আসেনি। যেন অদৃশ্য এক খেলার মাঠে রাশিয়া হাসছে আর পশ্চিম নীরব। কঠোর মনোভাবের জন্য পরিচিত রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে লিখলেন, এই বৈঠক প্রমাণ করল শর্তহীন আলোচনা সম্ভব, যে সত্যটা মস্কো বারবার বলে এসেছে। যুদ্ধ যখন ইউক্রেনে তীব্রতর হচ্ছে, তখনই এই দৃশ্য বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখালো রাশিয়ার অবস্থান কতটা দৃঢ়। যুদ্ধ যখন ইউক্রেনে তীব্রতর হচ্ছে, তখনই এই দৃশ্য বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখালো রাশিয়ার অবস্থান কতটা দৃঢ়। আরেক শক্তিশালী কণ্ঠস্বর পুতিনের দল। ইউনাইটেড রাশিয়ার আইন প্রণেতা আন্দ্রে কিসাস। তার ভাষায়, আলাস্কার এই বৈঠক রাশিয়ার দীর্ঘমেয়াদী ও ন্যায্য শান্তির আকাঙ্ক্ষা নিশ্চিত করেছে। এরপর আরও সরাসরি বললেন, এটা রাশিয়ার সফলতা আর ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের পরাজয়। যারা এতদিন শর্তহীন যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছিল, তারা আজ কার্যত হাত গুটিয়েছে। কিসাস লিখলেন, বিশেষ সামরিক অভিযানের কাজগুলো সম্পন্ন হবে, চাই সামরিক উপায়ে, চাই কূটনৈতিকভাবে। ইউরোপের নিরাপত্তার নকশা মস্কো এঁকেছে, আর সেটাই সবাইকে মেনে নিতে হবে। এক ধরনের ঘোষণা, এক ধরনের রায়। 3 ঘন্টার বৈঠকে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হয়নি, কিন্তু দুই নেতা মুখে মুখে বললেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারপর করমর্দন, হাসি আর সংক্ষিপ্ত বিবৃতির পর যার যার উড়োজাহাজে চড়ে ফেরত গেলেন নিজ নিজ দেশে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 1 বৈঠকের নাটকীয় দিকগুলো সামনে আনল। লাল গালিচা, করমর্দন, ক্যামেরার ঝলকানি, সব যেন এক রাজনৈতিক থ্রিলারের দৃশ্য। 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলার পর পশ্চিমারা যাকে একঘরে করার চেষ্টা করেছিল, সেই পুতিনকে বিশ্ব দেখল অভ্যর্থনার আসনে। আলাস্কা থেকে চ্যানেলের প্রতিনিধি জানালেন, দুই নেতা অনেক বিষয়ে একমত হয়েছেন, তবে সব প্রকাশ করা হয়নি। যেন গোপন অধ্যায়ের ইঙ্গিত, যা হয়তো কাল নতুন নাটক মঞ্চস্থ করবে। যেন গোপন অধ্যায়ের ইঙ্গিত, যা হয়তো কাল নতুন নাটক মঞ্চস্থ করবে। রাশিয়ার সংসদের উচ্চকক্ষের বৈদেশিক সম্পর্ক কমিটির প্রধান কনস্টান্টিন কোসাচভ লিখলেন, এই বৈঠক উভয় প্রেসিডেন্টের জন্য এক যৌথ সাফল্য। তারা যা অর্জন করেছেন, এই মুহূর্তে তার চেয়ে ভালো কিছু সম্ভব ছিল না। তবে সবার কণ্ঠ এক ছিল না। ইউক্রেন যুদ্ধপন্থী ব্লগার ওয়ার গঞ্জো মন্তব্য করলেন, বৈঠক হয়েছে, কিন্তু দৃশ্যমান ফল আসেনি। তার ভাষায়, যদি রাশিয়া আবার ইউক্রেনের লক্ষ্যবস্তুতে আঘাত শুরু করে, ট্রাম্প আবার নিষেধাজ্ঞার তাস খেলতে পারে। তখন প্রশ্ন উঠবে, অন্তহীন আলোচনার জন্য রাশিয়া কি তার সামরিক অভিযান থামাবে? বাইরে থেকে শান্তির ছবি, ভেতরে অগ্নিগর্ভ বাস্তবতা। তবুও আলাস্কার বরফের
তবুও আলাস্কার বরফে জমে থাকা রাতের পর ভোরে মস্কোতে বাজল বিজয়ের সুর। পুতিন কিছু হারাননি, বরং জেতেন কূটনীতির মঞ্চ। আর ট্রাম্প, তিনি হাত মেলালেন, হাসলেন, তবে ইউক্রেনের পক্ষে 1 ইঞ্চিও এগোতে পারলেন না। তিনি হাত মেলালেন, হাসলেন, তবে ইউক্রেনের পক্ষে 1 ইঞ্চিও এগোতে পারলেন না। সম্ভাব্য ইরান যুদ্ধ, ইসরায়েলের আকাশে নতুন আতঙ্ক, আকাশে অদৃশ্য উত্তেজনা, বাতাসে চাপা গুঞ্জন। যুদ্ধের ঢেউ কি আবার ছড়িয়ে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বুকে? ওয়ালা নিউজ জানিয়েছে, ইরান কিংবা ইয়েমেনের হুথিদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ইসরায়েল রাতারাতি জোরদার করছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যেন যুদ্ধ এসে দরজায় কড়া নাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল আমির বারাম নির্দেশ দিয়েছেন, অ্যারো 3, অ্যারো 4, আয়রন ডোম, ডেভিড স্লিং আর ভূমি ভিত্তিক লেজার সিস্টেম দ্রুত উন্নয়ন করতে হবে। শুধু তাই নয়, বাড়ানো হচ্ছে নতুন রাডার আর গোপন প্রতিরক্ষা প্রযুক্তি। এক কথায় পুরো দেশকে ঢেকে ফেলতে চাইছে এক অদৃশ্য ঢাল দিয়ে। কিন্তু কেন এত তাড়াহুড়ো? কারণ ইতিহাস ভুলতে দেয় না। মাত্র 2 মাস আগের যুদ্ধে ইরান হঠাৎ করে নিক্ষেপ করেছিল 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েল দাবি করে বেশিরভাগই নাকি আটকানো হয়েছে, কিন্তু বাস্তব অন্য কথা বলে। কিছু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বেয়ারশেবার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। ধোঁয়া, আগুন, চিৎকার, নিরাপত্তা বেষ্টনীর ফাঁক তখন স্পষ্ট হয়ে ওঠে। বারামের নির্দেশের ভেতরে তাই ভয়ও আছে, আবার স্বীকারোক্তিও। আর সেই কারণেই মার্কিন সেন্টকমের সঙ্গে জোরদার করছে সহযোগিতা। মনে রাখা দরকার, 2021 সাল থেকে ইসরায়েল সরাসরি যুক্ত হয়েছে সেন্টকমের ছত্রছায়ায়। গত 13ই জুন ইসরায়েল ইরানে চালায় আকস্মিক সামরিক অভিযান। লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় ল্যাব, বিস্ফোরণে মাটিতে মিশে যান জ্যেষ্ঠ কমান্ডার আর পারমাণবিক বিজ্ঞানীরা। 12 দিনের সংঘাতে ইরানের 1062 জন প্রাণ হারায়, তাদের মধ্যে 786 জন সামরিক আর 276 জন সাধারণ মানুষ। ইরান কি চুপ করেছিল? না, তারা ফিরিয়ে দিয়েছিল জবাব। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কাঁপিয়ে দিয়েছিল ইসরায়েলের শহর। সেই আঘাতে নিহত হয়েছিল 31 জন বেসামরিক মানুষ আর 1 অফ ডিউটি সৈনিক। ইসরায়েল বলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তখন 90% ক্ষেপণাস্ত্র ঠেকাতে পেরেছিল। কিন্তু বিশ্ব জানে, যুদ্ধক্ষেত্রে একটি ফাঁক মানে মৃত্যু, মানে ভাঙন, মানে আঘাত। ইসরায়েল আকাশ ঢেকে দিতে চাইছে লোহা আর লেজারে, অথচ ইরান প্রমাণ করেছে তাদের হাতের শক্তি শুধু রকেট নয়, মহাকাশ ছুঁয়ে যাওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অ্যারো 3 বা আয়রন ডোম হয়তো শত শত আক্রমণ ঠেকাতে পারে, কিন্তু ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন নতুন ধাঁধা, নতুন শক। আর ইয়েমেনের হুথিদের কথা, সেখানেও তেহরানের ছায়া। একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে। আকাশ প্রতিদিনই হয়ে উঠছে যুদ্ধক্ষেত্র। প্রতিরক্ষা ব্যবস্থার স্তূপ গড়ে কি ইসরায়েল সত্যি নিরাপদ, নাকি ইরানের প্রতিটি পাল্টা আঘাত তাদের মনে করিয়ে দিচ্ছে শক্তির লড়াইয়ে অজেয় কেউ নয়? আকাশে যখন লাল অ্যালার্ম বাজে তখন বোঝা যায় মধ্যপ্রাচ্যের মঞ্চে নাটক শেষ হয়নি, কেবল বিরতির পর্দা নেমেছে। ইরান দেখিয়েছে তারা শক্তি এক আঘাতে থেমে যায় না। প্রতিটি শত্রুর আকাশে তাদের প্রতিরোধের ছায়া ভাসমান। আর ইসরায়েল আয়রন ডোমের দেয়াল তুলেও সেই ছায়া মুছে ফেলতে পারছে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘ্রাণ, মার্কিন সেনাদের বড় পদক্ষেপ, ইরানের চোখ রাঙানি। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘন কুয়াশার মতো জমছে যুদ্ধের ছায়া। বাগদাদ ছেড়ে মার্কিন সেনারা পাড়ি জমাচ্ছে উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত শহর এরবিলে। শত্রু ইরানের একেবারে দোরগোড়ায় নতুন ঘাঁটি গড়ার এই সিদ্ধান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। প্রশ্ন উঠছে, এ কি কেবল সেনা পুনর্বিন্যাস, নাকি আসছে নতুন এক ভয়ঙ্কর সংঘাত? বাগদাদ ছেড়ে এরবিলে ট্রাম্প প্রশাসনের বড় খেলা। 2026 সালের সেপ্টেম্বরের মধ্যে আইন আল আসাদ ঘাঁটি, বাগদাদ বিমানবন্দর ও জয়েন্ট অপারেশনস কমান্ড থেকে সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সামরিক প্রশিক্ষকরা থেকে যাবে ইরাকে, আর আন্তর্জাতিক জোটের সেনারা এরবিল ও উত্তর ইরাকে অবস্থান করবে একই সময় পর্যন্ত। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে আইসিসি বিরোধী মিশনের পর্যালোচনার ফলেই এই পদক্ষেপ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল বাহ্যিক কারণ, ভেতরে লুকিয়ে আছে আরও বড় পরিকল্পনা। গত জুনে ইসরায়েল হামলা চালায় তেহরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায়। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরান প্রমাণ করে দেয় তার হাতে শুধু ক্ষেপণাস্ত্র নয়, অভেদ্য আকাশ প্রতিরক্ষা, ড্রোন বাহিনী আর সাইবার শক্তিও রয়েছে।
তেহরান, তেল আবিব ও মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত এনে বার্তা দিয়েছিল, আমরা প্রতিরক্ষামূলকই নই, প্রয়োজনে আগ্রাসীয় হব। এই প্রেক্ষাপটেই নতুন করে মার্কিন সেনাদের স্থানান্তরকে দেখা হচ্ছে। কেননা ইরান ইতিমধ্যে প্রতিবেশী ইরাককে সতর্ক করেছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি আবার আগ্রাসন চালায়, এবার জবাব হবে আরো ভয়ঙ্কর। প্রশ্ন, যুদ্ধ কি আরো কাছে? লন্ডন ভিত্তিক দৈনিক আশারক আল আওসাদ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে দাবি করেছে, ওয়াশিংটন আসলে সেনা কমাচ্ছে না, বরং পুনর্স্থাপন করছে। অর্থাৎ সরাসরি সংঘাতের জন্য নতুন মোর্চা করছে। এর মানে ইরানকে ঘিরে রাখা হচ্ছে আরো কৌশলগতভাবে। কিন্তু ইরানও যে নীরব বসে নেই তা পরিষ্কার। তাদের হাতে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, উন্নত আকাশ প্রতিরক্ষা এবং ড্রোন বাহিনী, যেগুলো প্রতিপক্ষের প্রযুক্তিকে অচল করে দেওয়ার মতো সক্ষমতা রাখে। অর্থাৎ নতুন সংঘাত শুরু হলে এবার শুধু বাগদাদ নয়, এরবিল থেকে শুরু করে মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। এদিকে মার্কিন সেনারা এরবিলে ঘাঁটি গড়ছে, অন্যদিকে ইরান ঘোষণা করছে, যে কোনো আকাশ, যে কোনো আক্রমণ ভেদ করার মতো শক্তি আমাদের হাতে আছে। যেন দাবার ছকে দুই পক্ষই নিজের চাল সাজাচ্ছে। এই ঘোষণার ভেতরে লুকিয়ে আছে বড় বার্তা। যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরানকে সহজে কোণঠাসা করা যাবে, তবে সেটি হবে সবচেয়ে বড় ভুল। কারণ জুনের যুদ্ধ ছিল কেবল এক ট্রেলার, আসল সিনেমা এখনো বাকি। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ভূমি এখন দাঁড়িয়ে আছে এক মোড়ে, একদিকে শান্তির ক্ষীণ আশা, অন্যদিকে এক ভয়ঙ্কর যুদ্ধের ঘ্রাণ। প্রশ্ন কেবল একটাই, আগামী সংঘাতে কে প্রথম চাল দেবে? আকাশের ছায়াযুদ্ধ, ইরানের নতুন বার্তা, প্রতিরক্ষার আড়ালে আক্রমণের ইঙ্গিত। ভাবুন, এক উত্তেজনাপূর্ণ দৃশ্য। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমান ঘুরে বেড়াচ্ছে, ক্ষেপণাস্ত্রের হুমকি চারপাশে। ঠিক তখনই ইরান জানিয়ে দিল, আমাদের আকাশ অজেয়। এই ঘোষণাটা শুধু সামরিক দম্ভ নয়, বরং এক গভীর কৌশলগত বার্তা। 16ই আগস্ট ইরানের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ঘাঁটি কমের ফর্দ এয়ার ডিফেন্স বেজে পৌঁছান খাতাম আল আনাবিয়া এয়ার ডিফেন্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল। তিনি ঘাঁটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন, সেনাদের সাথে কথা বলেন এবং শহীদ যোদ্ধাদের স্মরণ করেন, যারা গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে প্রাণ হারিয়েছেন। জেনারেল স্পষ্ট জানিয়ে দেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান প্রতিরক্ষা বাহিনী প্রথম সারির ঢাল। শত্রুর যে কোনো আক্রমণ আকাশেই থামিয়ে দেওয়া হবে। এই বার্তাটা শুধু প্রতিরক্ষা নিয়ে নয়, বিশ্লেষকরা বলছেন, ইরান আসলে বোঝাতে চাইছে তারা শুধু আকাশ পাহারা দিচ্ছে না, সক্রিয় প্রতিরক্ষার কৌশল নিয়েছে। মানে যদি হামলা আসে, আকাশে থামানো হবে, আবার একই সঙ্গে শত্রুর ঘাঁটিতেও পাল্টা আঘাত যাবে। বার্তার আড়ালে বার্তা, শত্রুর উদ্দেশ্যে সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। ইরান জানিয়ে দিল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ ঠেকাতে প্রস্তুত। জনগণের উদ্দেশ্যে আত্মবিশ্বাস, শহীদ সেনাদের স্মরণ আর আকাশ প্রতিরক্ষার শক্তি তুলে ধরে জনগণকে আশ্বস্ত করা, আপনারা নিরাপদ। কূটনৈতিক ইঙ্গিত, ইরান বোঝাতে চাইছে তারা একেবারেই দুর্বল নয়, বরং প্রতিপক্ষের সামরিক শক্তিকে পাল্টা চ্যালেঞ্জ করতে সক্ষম। ইরানের শক্তি কতটা? ইরান বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অজেয়। সত্যিই তাদের হাতে আছে বাভার 373 নামের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, যা S-400 এর সমকক্ষ বলে দাবি। আধুনিক রাডার, যা একসাথে বহু লক্ষ্য শনাক্ত করতে পারে। আকাশ প্রতিরক্ষা ড্রোন ও মিসাইল, যেগুলো আগেও মার্কিন ড্রোন ভূপাতিত করে দেখিয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, আধুনিক মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তির সঙ্গে সত্যি কি পাল্লা দিতে পারবে ইরানের আকাশ প্রতিরক্ষা? নাকি এই ঘোষণা মূলত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তা, যা জনগণকে সাহসী রাখার জন্য বেশি? এবার কাল্পনিক দৃশ্য, মধ্যপ্রাচ্যের আকাশ অন্ধকার, দূরে গর্জন করছে যুদ্ধ বিমান। হঠাৎ রাডারের স্ক্রিনে ধরা পড়ে শত্রুর ছোড়া মিসাইল। ইরানের প্রতিরক্ষা ঘাঁটি সতর্ক হয়েছে, সাইরেন বাজতে থাকে। একটা ক্ষেপণাস্ত্র ছুটে আসে আর মুহূর্তের মধ্যেই সেটিকে আঘাত করে ধ্বংস করে দেয় ইরানের প্রতিরক্ষা মিসাইল। কমান্ডারের কণ্ঠ ভেসে আসে, আমাদের আকাশ ভেদ করা যাবে না, আঘাত করলে পাল্টা জবাব হবে আরো কঠিন। এভাবেই শত্রুদের জবাব দিবে ইরান। ঝড়ের আগে বজ্রপাত, ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। কল্পনা করুন, এক প্রান্তে অন্ধকারাচ্ছন্ন আকাশ, অন্য প্রান্তে বজ্রপাত, মাটির গভীরে জমে উঠছে বিস্ফোরণের আগুন। সেই দৃশ্যই যেন বাস্তব রূপ নিয়েছে বিশ্ব কূটনীতির মঞ্চে। একদিকে ইরান, মধ্যপ্রাচ্যের শক্তিধর সাহসী খেলোয়াড়, অন্যদিকে ইউরোপের 3 বড় শক্তি, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি। আর ঠিক এর মাঝখানে রাশিয়া ও চীন দাঁড়িয়ে আছে
তেহরানের কাঁধে হাত রেখে। 2015 সালে ইতিহাস গড়া চুক্তি JCPOA এর উদ্দেশ্য ছিল স্পষ্ট। ইরান যেন পারমাণবিক অস্ত্র না বানায় আর বিশ্ব যেন নিরাপদ থাকে। বিনিময়ে শিথিল হয়েছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এক ছটকায় যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন চুক্তি থেকে, ফিরিয়ে আনলেন কঠোর নিষেধাজ্ঞা, আর সেখান থেকে শুরু হলো নতুন ঝড়ের যাত্রা। গত জুন ইসরায়েল হঠাৎ আক্রমণ করল ইরানের পারমাণবিক স্থাপনায়। তাদের পাশে ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান নীরব থাকেনি। জবাব দিল তেল আবিব আর মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হেনে। তারপর বিশ্ব তাকিয়ে দেখল তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সব সহযোগিতা বন্ধ করে দিল। ইউরোপের 3 দেশ অভিযোগ তুলেছে ইরান নাকি অনুমোদিত সীমার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে। তেহরান বলেছে সবই মিথ্যা। তবুও ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি জাতিসংঘের মহাসচিবকে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছে, অগাস্টের মধ্যে ইরান যদি আলোচনায় না ফেরে তাহলে ফিরিয়ে আনা হবে পুরনো নিষেধাজ্ঞা। অস্ত্র, প্রযুক্তি, ব্যাংকিং সবখানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে আসে নাটকীয় মোড়। ইরান আর একা নয়, তাদের পাশে দাঁড়িয়েছে 2 দানব, রাশিয়া আর চীন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করলেন, আমরা নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছি, এজন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছি। তবে শত্রু যদি নতুন করে চাপিয়ে দেয়, আমাদেরও জবাব দেওয়ার মতো প্রস্তুতি আছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোবেল বারো হুমকি দিয়ে বললেন, ইরান যদি আন্তর্জাতিক নিয়ম না মানে অগাস্টের শেষ নাগাদ আবারও কঠোর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে। এই পুরো নাটকের ভেতরে লুকিয়ে আছে এক অনিবার্য সত্য। রাশিয়া, চীন, ইরান এই ত্রয়ী একসঙ্গে দাঁড়ালে ইউরোপীয় 3 দেশ তো বটেই, এমনকি যুক্তরাষ্ট্র শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে পড়বে। কারণ শক্তির সমীকরণ বদলে গেছে। আজকের ইরান কেবল পারস্যের ইতিহাস নয়, রাশিয়ার সামরিক ছায়া আর চীনের অর্থনৈতিক শক্তি নিয়েও সামনে দাঁড়াচ্ছে। শেষ দৃশ্যটা যেন সিনেমার মতোই খোলা প্রশ্ন। অগাস্টের শেষ নাগাদ কি হবে? নিষেধাজ্ঞার ঝড়ে নামবে, নাকি রাশিয়া চীনের দেয়াল ভেদ করে ইউরোপ পিছিয়ে যাবে? একটা জিনিস নিশ্চিত, যুদ্ধ হোক বা কূটনীতি, ইরানের গর্জন এখন আর একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে বিশ্বের 2 পরাশক্তি। আর এ কারণেই আজকের বার্তাটা স্পষ্ট। মধ্যপ্রাচ্যের আকাশে বজ্র গর্জন করছে, আর তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে লন্ডন, প্যারিস আর বার্লিন পর্যন্ত। ইরানের রহস্যময় সারপ্রাইজ। জুনের যুদ্ধ ছিল শুধু ট্রেলার। প্রথম অংশে ভয়ঙ্কর লড়াই, কিন্তু নায়ক তখনও পুরো শক্তি ব্যবহার করেনি, শুধু দর্শকদের জানিয়ে দিয়েছে আসল লড়াই এখনো বাকি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধটা ঠিক তেমনই ছিল। জুনের 12 দিনের যুদ্ধে ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিয়েছিল, কিন্তু এখন তারা বলছে ওটা ছিল কেবল ট্রেলার, আসল সিনেমা এখনো শুরু হয়নি। গত জুনে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যুক্তরাষ্ট্র তাতে অংশ নেয়। জবাবে ইরান শুরু করে পাল্টা আঘাত। একটানা ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কেঁপে ওঠে ইসরায়েলের আকাশ। তেল আবিব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি কোনো জায়গায় নিরাপদ ছিল না। তবুও ইরান তখন সংযম দেখিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, তেহরান ইচ্ছাকৃতভাবে তার পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করেনি। এবার আর সেই সংযম নেই। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছে, শত্রুর প্রতিটি ভুল পদক্ষেপ গুঁড়িয়ে দেওয়া হবে, আগের চেয়েও ভয়ঙ্কর শক্তি দিয়ে। প্রশ্ন হচ্ছে, সেই সারপ্রাইজ কি? বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে কয়েকটি ভয়ঙ্কর অস্ত্র আছে যেগুলো আগের যুদ্ধে ব্যবহার করা হয়নি। হাইপারসনিক মিসাইল, যা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে। ড্রোন ফ্লিট, যেগুলো আগেই সৌদি আরব ও আমিরাতে হামলা চালিয়ে কার্যকারিতা প্রমাণ করেছে। উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা মার্কিন ড্রোন ভূপাতিত করে বিশ্বকে তাক লাগিয়েছে। আর সবচেয়ে রহস্যময় অস্ত্র সাইবার যুদ্ধ প্রযুক্তি, যা ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে। অর্থাৎ সারপ্রাইজ মানে শুধু আরেকটি ক্ষেপণাস্ত্র নয়, বরং এক ভয়ঙ্কর নতুন অধ্যায়। এখন বড় প্রশ্ন, এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে? একদিকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সবাই আমেরিকার নিরাপত্তার উপর নির্ভরশীল। অন্যদিকে ইরান ইঙ্গিত দিচ্ছে, যদি আবার হামলা হয় তবে শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিও থাকবে নিশানায়। মানে শুধু যুদ্ধ নয়, হুমকির মুখে পড়বে গালফ অঞ্চলের তেলের নিরাপত্তা আর পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা। ইরানের পররাষ্ট্র দফতর স্পষ্ট করে জানিয়েছে, আগামী সংখ্যা তার সীমিত থাকবে না। এবার প্রতিপক্ষ বুঝতে পারবে ইরানের পূর্ণ শক্তি কাকে বলে।
এই বার্তায় বোঝা যাচ্ছে তেহরান এবার শুধু প্রতিরক্ষায় নয়, সরাসরি আক্রমণাত্মক অবস্থানে। জুনের 12 দিনের যুদ্ধ ছিল একটি সতর্কবার্তা, কিন্তু নতুন সংঘাত মানে হবে পূর্ণ শক্তি উন্মোচন। আকাশে ধেয়ে আসা হাইপারসনিক মিসাইল, সমুদ্রপথে নেমে আসা ড্রোনের ঝাঁক, সাইবার আক্রমণে অচল হয়ে যাওয়া শত্রুর যোগাযোগ ব্যবস্থা, সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠবে এক ভয়ঙ্কর রহস্যময় সারপ্রাইজে। তেহরান বনাম জেরুজালেম, আরেকটি যুদ্ধে কাউন্টডাউন শুরু। মধ্যপ্রাচ্যের গরম মাটিতে আবারও আগুনের গন্ধ। ইরান ইসরায়েলের দ্বন্দ্ব যেন থামতেই চাইছে না। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরও দুই দেশের মধ্যে এখন চলছে অদৃশ্য এক ছায়াযুদ্ধ। প্রশ্ন উঠছে, আসছে কি আরও বড় সংঘাত? ইরানিদের উদ্দেশ্যে ইসরায়েলের বার্তা। 12 আগস্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে মুখোমুখি হলেন ইরানিদের সাথে। তিনি প্রতিশ্রুতি দিলেন, আমরা তোমাদের জল বিশুদ্ধকরণের প্রযুক্তি দেব। কিন্তু এর সঙ্গে তিনি এমন এক আহ্বান জানালেন যা তেহরানকে কাঁপিয়ে দিল। রাস্তায় নেমে এসো, শাসনের বিরুদ্ধে দাঁড়াও, ইসরায়েল তোমাদের পাশে আছে। তারই প্রতিধ্বনি করলেন ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামেলিয়ান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আগামী বছর মুক্ত তেহরান। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও অভিযোগ করলেন, ইরান সরকার দেশবাসীর জন্য নয়, ক্ষেপণাস্ত্র আর সংঘাতে অর্থ ঢালছে। বার্তাটি স্পষ্ট, ইসরায়েল সরাসরি ইরানি জনগণকে শাসকের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। তেহরানের পাল্টা আঘাত। ইসরায়েলের এই বার্তায় তেহরান ক্ষুব্ধ। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এটিকে বললেন মরিচিকা। সংসদের স্পিকার গালিবাফ কটাক্ষ করে বললেন, পরিশোধিত নর্দমার পানি দিয়ে ইরানিদের প্রতারিত করছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও এক ধাপে গিয়ে জানালেন, নিষেধাজ্ঞার কারণে ইরান নতুন প্রযুক্তি আনতে দেরি করছে, অথচ তাদের হাতে ইতিমধ্যেই সংকট সমাধানের উপায় আছে। সবচেয়ে বড় বার্তা এসেছে সরকারের সামরিক পদক্ষেপ থেকে। 3 আগস্ট ইরান নতুন এক প্রতিরক্ষা কাউন্সিল গঠন করেছে, যেখানে আর্টেশ বা প্রচলিত সেনাবাহিনী ও আইআরজিসি বা রিভলিউশনারি গার্ড সরাসরি অন্তর্ভুক্ত। শেষবার এই ধরনের কাউন্সিল গঠিত হয়েছিল 8 বছরের ইরাক-ইরান যুদ্ধের সময়। এবারও তেহরান বুঝিয়ে দিল তারা আরেকটি বড় সংঘাতের জন্য প্রস্তুত। ছায়াযুদ্ধের নাটক। যুদ্ধবিরতির পরও ইরানের রহস্যজনক বিস্ফোরণ আর অগ্নিকাণ্ডের ঢেউ চলছে। মাত্র 40 দিনে 30টিরও বেশি ঘটনা। কখনো গুদাম উড়ে যাচ্ছে, কখনো সামরিক মালিকানাধীন অর্থনৈতিক কেন্দ্র জ্বলছে। তেহরান এগুলোকে ছোট করে দেখাতে চাইছে গ্যাস লিক, দুর্ঘটনা। কিন্তু মানুষ জানে এর পেছনে থাকতে পারে মোসাদের ছায়া। প্রমাণ, ইরানি ভিন্ন মতাবলম্বীরাই এখন ইসরায়েলের হাতিয়ার। 7 আগস্ট প্রভাবলিকা রিপোর্টে উঠে এসেছে, সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি সাফল্যের পেছনে ছিল ইরানি সহযোগীরা। তারা মেশিন গান বসিয়েছে, বিমান প্রতিরক্ষা ধ্বংস করেছে, এমনকি বিজ্ঞানীদের অ্যাপার্টমেন্ট নজরদারি করেছে। অর্থাৎ শত্রু আর সীমান্তে সীমাবদ্ধ নয়, শত্রু এখন ভেতরে। শক্তির আসল খেলা। ইসরায়েল চায় ইরানি জনগণকে রাস্তায় নামাতে। তেহরান চায় দেখাতে তাদের হাতে শুধু সেনা নয়, প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র আর জনগণের শক্তি আছে। এ লড়াই শুধু অস্ত্রের নয়, মনস্তত্ত্বেরও। আজকের ইরান কেবল টার্গেট নয়, বরং এক দৈত্যাকার শক্তি, যে প্রমাণ করতে চায় যদি যুদ্ধ হয়, আগুন শুধু তেহরানে নয়, জ্বলবে তেল আবিবেও। ঝড়ের আগে বজ্রপাত। ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। কল্পনা করুন, এক প্রান্তে অন্ধকারাচ্ছন্ন আকাশ, অন্য প্রান্তে বজ্রপাত। মাটির গভীরে জমে উঠছে বিস্ফোরণের আগুন। সেই দৃশ্যই যেন বাস্তব রূপ নিয়েছে বিশ্ব কূটনীতির মঞ্চে। একদিকে ইরান, মধ্যপ্রাচ্যের শক্তিধর সাহসী খেলোয়াড়। অন্যদিকে ইউরোপের 3 বড় শক্তি, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি। আর ঠিক এর মাঝখানে রাশিয়া ও চীন দাঁড়িয়ে আছে তেহরানের কাঁধে হাত রেখে। 2015 সালে ইতিহাস গড়া চুক্তি জেসিপিওএ এর উদ্দেশ্য ছিল স্পষ্ট, ইরান যেন পারমাণবিক অস্ত্র না বানায় আর বিশ্ব যেন নিরাপদ থাকে। বিনিময়ে শিথিল হয়েছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এক ছটকায় যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন চুক্তি থেকে, ফিরিয়ে আনলেন কঠোর নিষেধাজ্ঞা। আর সেখান থেকে শুরু হলো নতুন ঝড়ের যাত্রা। গত জুন ইসরায়েল হঠাৎ আক্রমণ করলো ইরানের পারমাণবিক স্থাপনায়। তাদের পাশে ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান নীরব থাকেনি। জবাব দিল তেল আবিব আর মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হেনে। তারপর বিশ্ব তাকিয়ে দেখল তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
IAEA এর সঙ্গে সব সহযোগিতা বন্ধ করে দিল। ইউরোপের 3 দেশ অভিযোগ তুলেছে ইরান নাকি অনুমোদিত সীমার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে। তেহরান বলেছে সবই মিথ্যা। তবুও ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি জাতিসংঘের মহাসচিবকে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছে, অগাস্টের মধ্যে ইরান যদি আলোচনায় না ফেরে তাহলে ফিরিয়ে আনা হবে পুরনো নিষেধাজ্ঞা। অস্ত্র, প্রযুক্তি, ব্যাংকিং সবখানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে আসে নাটকীয় মোড়। ইরান আর একা নয়, তাদের পাশে দাঁড়িয়েছে 2 দানব, রাশিয়া আর চীন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করলেন, আমরা নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছি, এজন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছি। তবে শত্রু যদি নতুন করে চাপিয়ে দেয়, আমাদেরও জবাব দেওয়ার মতো প্রস্তুতি আছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো হুমকি দিয়ে বললেন, ইরান যদি আন্তর্জাতিক নিয়ম না মানে অগাস্টের শেষ নাগাদ আবারও কঠোর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে। এই পুরো নাটকের ভেতরে লুকিয়ে আছে এক অনিবার্য সত্য। রাশিয়া, চীন, ইরান এই ত্রয়ী একসঙ্গে দাঁড়ালে ইউরোপীয় 3 দেশ তো বটেই, এমনকি যুক্তরাষ্ট্র শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে পড়বে। কারণ শক্তির সমীকরণ বদলে গেছে। আজকের ইরান কেবল পারস্যের ইতিহাস নয়, রাশিয়ার সামরিক ছায়া আর চীনের অর্থনৈতিক শক্তি নিয়েও সামনে দাঁড়াচ্ছে। শেষ দৃশ্যটা যেন সিনেমার মতোই খোলা প্রশ্ন। অগাস্টের শেষ নাগাদ কি হবে? নিষেধাজ্ঞার ঝড়ে নামবে, নাকি রাশিয়া চীনের দেয়াল ভেদ করে ইউরোপ পিছিয়ে যাবে? একটা জিনিস নিশ্চিত, যুদ্ধ হোক বা কূটনীতি, ইরানের গর্জন এখন আর একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে বিশ্বের 2 পরাশক্তি। আর এ কারণেই আজকের বার্তাটা স্পষ্ট। মধ্যপ্রাচ্যের আকাশে বজ্র গর্জন করছে, আর তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে লন্ডন, প্যারিস আর বার্লিন পর্যন্ত।